সরাসরি আবারও কথা বলবো রামকৃষ্ণবাবু আপনার সঙ্গে। আপনি যেমনটা বলছিলেন যে একটা উদ্বেগের জায়গা কিন্তু থেকেই যাচ্ছে, যেখানে মঙ্গলবার অবধি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আপনি একটা কথা বলছিলেন যে এই পরিস্থিতিতে অতি ভারী বৃষ্টিও হতে পারে, সেক্ষেত্রে তো চিন্তা আরও বাড়ল। হ্যাঁ, সেই জন্য প্রশাসন তো যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে দেখা যাচ্ছে। তো অতি ভারী বৃষ্টির জন্য যা যা প্রয়োজন সেই প্যারামিটার্সগুলো কিন্তু সম্পূর্ণ সাপোর্ট দিয়ে যাচ্ছে এখনও। যেটা আমি একটু আগেই বললাম যে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত, সেটি কিন্তু আরও কলকাতা পর্যন্ত যদি চলে আসে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা। কেননা এই নিম্নচাপ অক্ষরেখাকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ময়েশ্চার বে অফ বেঙ্গল থেকে ওইখানে পৌঁছে যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাত যে যথেষ্ট হবে সেটা আশঙ্কাটা সত্যি হতে সত্যি হওয়ারই সম্ভাবনা বেশি। আর উত্তরবঙ্গ যেহেতু মৌসুমি বায়ুর জন্য যেটা বলতে চাচ্ছি যে সাউথ ওয়েস্ট মনসুন তার জন্য ওখানটায় পাহাড়ি অঞ্চল, সেটা যে কোনো জায়গাতে বৃষ্টি হলেই ওই নদী দিয়ে আর স্ল্যান্টের জন্য ওই হরপা বান টাইপের একটা কিছু নদীর প্রবাহ বেড়ে যায়। সেটা 100 কিলোমিটার দূরে হলেও কিন্তু এটা হতে পারে। সেক্ষেত্রে এই যে ব্রিজ ভেঙে যাওয়া বা এই সমস্ত ঘটনা প্রায় স্বাভাবিকের মতন হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য যথেষ্ট সতর্কতার সাথে এই ব্রিজ বানানো বা এই সমস্ত হরপা বানের কথাটা মাথায় রেখেই এই কাজগুলো করা উচিত। একেবারে রামকৃষ্ণবাবু, অবশ্যই পরিস্থিতির দিকে নজর থাকবে। আপনাকে আপাতত ধন্যবাদ। যে বড় খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো, জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেবের পর এবার নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ ছাড়লেন পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, কেন তিনি পদত্যাগ করলেন? দেখো, গত সপ্তাহে তৃণমূল তাদের নতুন রাজ্য কমিটি এবং জেলা কমিটি ঘোষণা করেছিল এবং তাতে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমান জেলার সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আজকে নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুক্ষণ আগে তার সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ইস্তফাপত্রে তিনি লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব নিতে পারছেন না, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক। এই ইস্তফাপত্র তিনি তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে কিছুক্ষণ আগে পাঠিয়েছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে এই ইস্তফা দেওয়ার আগে ঘণ্টা দুয়েক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তার চেম্বারে আসেন নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং সেখানে তিনি ঘণ্টা দুয়েক বৈঠক করেন এবং বৈঠকের পরই তিনি ইস্তফা দেওয়ার এই সিদ্ধান্ত নেন এবং তারপর বিরোধী দলনেতার ঘর থেকেই সেই ইস্তফাপত্র তিনি হোয়াটসঅ্যাপ মারফত তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং তাতে তিনি লিখেছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব তিনি নিতে পারছেন না। এবং এমন একটা দিনে তিনি এই পদত্যাগপত্র পাঠালেন যেদিন জ্যোতিপ্রিয় মল্লিক তিনি তৃণমূলের জাতীয় কর্মসমিতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনিও জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব নিতে পারছেন না। এবং তুমি জানো যে এর আগে পূর্ব বর্ধমানের জেলা সভাপতি করা হয়েছিল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে, তিনিও বিরোধী দলনেতার সঙ্গে দেখা করার পর সেই পদে ইস্তফা দেন। আজও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী দলনেতার ঘরে ছিলেন, তখন নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে এসে উপস্থিত হন এবং এই একই সঙ্গে প্রদীপ সরকার, তাকে পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক করা হয়েছিল, তিনিও ওই পদ থেকে ইস্তফা দেন। এবং সেই সঙ্গে তুমি জানো যে মালা রায়, তাকে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয়েছিল, তিনি পদত্যাগ করে তারপর তিনি তো নতুন দলে যোগ দিয়েছেন। ফলে বুঝতেই পারছো যে তৃণমূলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যই যে নতুন কমিটি তিনি ঘোষণা করেছিলেন এবং তাতে যে একের পর এক দায়িত্ব যাদের দিয়েছিলেন তাদের অনেকেই কিন্তু একের পর এক পদত্যাগ করছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখাচ্ছেন যে তারা শারীরিকভাবে অসুস্থ, সেই কারণেই তারা ইস্তফা দিচ্ছেন। এবং আরও উল্লেখযোগ্য ব্যাপার, প্রত্যেকেই কিন্তু বিরোধী দলনেতা তার ইস্তফা দেওয়ার আগেই তার সঙ্গে বৈঠক করছেন এবং তারপর ইস্তফাপত্র দিচ্ছেন। ফলে এটা রাজনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। একেবারেই আশাবুল, অনেক ধন্যবাদ তোমার। এর আগে আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমান জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, আমি এসেছিলাম পেনশনের জন্য, পুরনো যারা বিধায়কদের সঙ্গে তাদের দেখা করলাম, কারণ তিনি ইস্তফা দেন এবং তারপরে আমরা দেখেছি যে তিনি বিধানসভাতেও যান, সেখানে তিনি প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি পদ থেকে ছেড়ে দিলেন, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে কেন? আমি এসেছিলাম পেনশনের জন্য, তারই মধ্যে দেখলাম যে আমাদের পুরনো যারা এমএলএ ওখানে আছে সবাই। আর কি আছেন?
আরও আখরুজ্জামান আমার সবাই ছিল, নরেন চক্রবর্তীও তো আছে। নরেন চক্রবর্তী ছিল। আপনি কি তৃণমূলের সঙ্গে আছেন এখন? এক্ষুনি কিছু বলতে পারছি না, মানে মানে কোন তৃণমূল, মানে কালীঘাট তৃণমূলের সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এক্ষুনি বলতে পারছি না, মানে ভবিষ্যতে থাকবেন কিনা এখনো ঠিক নেই। চিন্তা করছি। হ্যাঁ, চিন্তা করছি, পরে এই করবো। পরে সিদ্ধান্ত নেবেন। কেন এই সিদ্ধান্ত মানে নিতে যাচ্ছেন? বললাম এখনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাই পরিষ্কার হয়নি, তা কী করে বলবো, হলে তো বলবোই। আমি তো আপনাদেরই আগে বলি, বললাম তো রানাকে আমি আগেই প্রথম বলেছি আগে। এমনি ঋতব্রত গোষ্ঠীর সঙ্গে যোগ দেবেন, মানে ওর সঙ্গে বৈঠক করলেন? সেগুলো বললাম পরে বলবো আপনাদের। এখনো ঠিক হয় না। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। दुधिया में है। ये जो टेम्परेरी ब्रिज जो सिलीगुड़ी और मिरिक को जोड़ता है पूरी तरह से पानी में बह चुका है। इमीडिएटली इसको रिपेयर करेंगे और 2 दिन के अंदर में इसको चालू करेंगे। বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বড় অংশ জুড়ে এই রকমই জল থই থই অবস্থা। আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা সমন্বয় রেখে আপাতত কাজ চালাচ্ছে। আশা করছি 1-2 ঘন্টার মধ্যে জল নেমে যাবে। দেখভাল এখন সরকারি লোকেরা করছে, পলিটিক্যাল লোকেরা নয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে দফায় দফায়। উইকেন্ডে এই বৃষ্টি বাড়বে, চলবে মঙ্গলবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে কাল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার এবং জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সতর্কতা রয়েছে, তার সঙ্গে দমকা হওয়া 40-50। দমকা হওয়ার থেকে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বজ্রপাত, অতি ভারী, এবং পার্শ্ববর্তী জেলা যেগুলো হচ্ছে কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের আমাদের উপরের 5টা জেলাতেই, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং, এই 5টা জেলাতেই সতর্কতা রয়েছে। কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে এবং পাহাড়ি অঞ্চলের জন্য এখানে আমাদের এই বৃষ্টিপাতের ফলে ল্যান্ডস্লাইড বা ভূমিধসেরও সম্ভাবনা থাকে। সেই মতো আমাদের সতর্কতায় এবং অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি, আর এই প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস। 110 নম্বর জাতীয় সড়কে ধস বিপর্যয়। কার্শিয়াংয়ের মাহান্তির কাছে 110 নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। কার্শিয়াং পুরসভার কাছে রাস্তায় ধস। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী, জলস্তর বেড়েছে তিস্তারও। অন্যদিকে কার্শিয়াংয়ের দুধিয়ায় ভেঙে গেছে অস্থায়ী সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকের। अभी हम लोग दार्जिलिंग पहाड़ के दुधिया क्षेत्र में हैं, दुधिया में हैं, और ये मेरे पीछे देख रहे हैं बालासन नदी है। और बीती रात भारी बारिश के कारण यहाँ पर जो टेम्परेरी ब्रिज बनाया गया था, ह्यूम पाइप ब्रिज, वो भारी बारिश के कारण ढह चुका है। आप देख सकते हैं काफ़ी तेज़ बारिश हुआ था दार्जिलिंग पहाड़ के विभिन्न स्थानों पर, जिसके कारण ये जो टेम्परेरी ब्रिज जो सिलीगुड़ी और मिरिक को जोड़ता है, यह ब्रिज पूरी तरह से पानी में बह चुका है। आप देख रहे हैं। और दूसरी ओर आप जो अंडर कंस्ट्रक्शन ब्रिज देख रहे हैं, ये ब्रिज पिछले साल 4 और 5 अक्टूबर की रात भारी बारिश के कारण जो पुराना दशकों पुराना जो आयरन ब्रिज था, ढह जाने के बाद फिलहाल अभी नया ब्रिज का काम यहाँ पर चल रहा है, जो आप अभी देख रहे हैं। और उसी दौरान गत वर्ष ही ये ह्यूम पाइप का ब्रिज यहाँ पर बनाया गया था ताकि सिलीगुड़ी और मिरिक को जोड़ा जा सके। लेकिन बीती रात जो भारी बारिश हुआ है, उस भारी बारिश के चपेट में आकर ये जो ब्रिज है पूरी तरह से ढह गया है, जिसके कारण अभी सिलीगुड़ी और मिरिक के बीच रास्ता पूरी तरह से बंद हो चुका है। গতকাল রাত্রি থেকে যেটা হয়েছে তাতে
ক্যাজুয়ালিটি একটা হয়েছে আমাদের ওখানে, সেটা আমাদের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকার ভোলা নালা বলে একটি এলাকা রয়েছে, সেখানে একটা বাচ্চা ফরিয়াসের টি গার্ডেনে তার ক্যাজুয়ালিটি হয়েছে। সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ তাদের পরিবারে দেওয়ার ব্যবস্থা করেছি। বাকি আমাদের ওখানে জেলা শাসক এমপি দার্জিলিং রাজু বিস্তা তারা স্পট ভিজিট করেছেন। আমাদের নবান্ন থেকে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কন্ট্রোল রুম থেকেও, ডিজাস্টার ম্যানেজমেন্টের কন্ট্রোল রুম থেকেও প্রতিনিয়ত ওখানে আমাদের খোঁজ খবর রাখা হচ্ছে। পাহাড়ে টানা বৃষ্টি, জল নেমে আসছে সমতলে, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। বৃষ্টির জেরে কিন্তু পাহাড়ের একাধিক রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ির যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যেতে পারে। 110 নম্বর যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু ধস পড়েছে এবং একাধিক নদীর কিন্তু জল বাড়ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা নদীর সামনে। তোমাকে আমি দেখাবো সেই ছবিটা, যে পাহাড়ে যে বৃষ্টি প্রতিবার হয় সেই বৃষ্টির জেরে কিন্তু এই তিস্তা নদী কিন্তু পুষতে থাকে। ঠিক একইভাবে কিন্তু গতকাল রাত থেকে যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির জোরে কিন্তু তোমাকে আমি ছবিটা দেখাচ্ছি, দেখছো কিভাবে জল আসছে পাহাড় থেকে। স্বাভাবিকভাবে এইসব এলাকায় কিন্তু ইতিমধ্যেই সেচ দপ্তরের তরফ থেকে অসংরক্ষিত এলাকা যেগুলো রয়েছে সেখানে কিন্তু হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু পাহাড়ের যে পরিস্থিতি এবং ডুয়ার্সের একাধিক নদীর কিন্তু জল বাড়তে শুরু করেছে। যেমন তুমি জানো যে পাহাড়ে অবিরাম বৃষ্টি হতে থাকলে ডুয়ার্সের যে একাধিক নদীগুলো রয়েছে সেই নদী কিন্তু জল বাড়তে শুরু করে। স্বাভাবিকভাবেই কার্শিয়াংয়ে দুধিয়ায় ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। ইতিমধ্যেই কিন্তু সেচ দপ্তর থেকে বিভিন্ন এলাকায়, অসংরক্ষিত এলাকায় কিছু কিছু জায়গায় লাল সংকেত জারি করেছে, কিছু কিছু জায়গায় হলুদ সংকেত জারি করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় অবস্থা তুমি বলতেই পারো যে গতবার যে ভয়াবহ বন্যা জলপাইগুড়িতে হয়েছিল তার কিন্তু এবারও আসতে পারে, কারণ বিভিন্ন এলাকায় সেই সমস্ত অসমর্থিত কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন সম্পূর্ণ হয়নি। সবে নতুন সরকার এসেছে, তারা কিন্তু কাজগুলো করতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু এই বর্ষা নেমে গেল এবং পাহাড়ে যে বৃষ্টি শুরু হয়েছে, আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিপর্যয় প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি বলছেন 15 বছর ধরে অবৈধভাবে খনন কার্য চলেছে। পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে, দ্রুততার সঙ্গে সমাধান হবে। লাস্ট 15 বছর ধরে যেভাবে অবৈধ খনন কার্য চলেছে, কোথাও থেকে আমরা দেখেছি যে এক নাগারে বালু পাথর সেখান থেকে ডাম্প করা হয়। আপনারা আজকেও দুধিয়ার যে সেতু ভেঙেছে আপনারা দেখছেন, আপনারা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে এমন কিছু খুব বেশি পরিমাণ জল যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু নয়, এমন প্রচুর যে জল হয়ে গেছে সেটা কিন্তু নয়, কিন্তু জলের গতিবেগটা এতটা বেশি এবং নদীর নাব্যতা এতটা কম যে কারণে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আমাদের এনডিআরএফ টিম যেমন কাজ করছে, পুলিশ প্রশাসন যেমন কাজ করছে, এসডিআরএফ যেমন কাজ করছে, ঠিক পাশাপাশি অ্যাওয়ারনেস করবার জন্য এই সমস্ত নদী প্রবণ এলাকার যে সমস্ত গ্রামগুলো রয়েছে বিডিও, এসডিও, ডিএম এর লেভেল থেকে কিন্তু কাজ চলছে। শুধুমাত্র উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গ কিন্তু দুর্যোগে বিপর্যস্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ রামকৃষ্ণ দত্ত। রামকৃষ্ণবাবু, যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, উত্তরবঙ্গে যেরকম দুর্যোগ চলছে দক্ষিণবঙ্গেও চলছে এবং যে পূর্বাভাস আগামী মঙ্গলবার পর্যন্ত এইভাবেই ভারী বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে তো পরিস্থিতি উদ্বেগজনক হবারই একটা আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা একেবারেই সত্যি। কেননা নিম্নচাপ এখানে দুরকমভাবে দুর্যোগের সৃষ্টি হয়েছে। একটি হচ্ছে নিম্নচাপ যেটা ধানবাদ থেকে দিল্লি পর্যন্ত, আরেকটি হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য। উত্তরবঙ্গে হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে, আর যেটা আমাদের কলকাতায় হয়ে গেল আজকে বা আগামী 2-3 দিন যেটা হওয়ার প্রবণতা রয়েছে সেটা হচ্ছে ওই নিম্নচাপ অক্ষরেখা একেবারে ধানবাদ পর্যন্ত চলে এসছে এবং সেটি আরও কলকাতার দিকে সরে আসবে। সেক্ষেত্রে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে, কেননা যে পরিমাণ বৃষ্টির জন্য যে প্যারামিটার্সগুলো আমরা চেক করি সেইগুলো হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট।
সেটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। যদিও আজকে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা হ্রাস পেলেও তাপমাত্রা, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির জন্য এই আরও বিশেষভাবে এই আমাদের এই বে অফ বেঙ্গলে প্রচুর ময়েশ্চার চলে আসছে, সেটি কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখাকে আরও ফিডব্যাক দিয়ে ঘটনাটিকে আরও দুর্যোগপূর্ণ করে তুলবে। বৃষ্টি এলেই ঠনঠনিয়া এলাকায় জল জমে যায়, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সকাল থেকেই অতি ভারী বৃষ্টি শহর কলকাতা জুড়ে, তার ফলে ইতিমধ্যে শহরের বেশ কিছু জায়গাতে কিন্তু জলমগ্ন পরিস্থিতি। আমরা এই মুহূর্তে রয়েছি বিধান সরণিতে, ঠিক আগে কলেজ স্ট্রিটের যে ক্রসিং সেখান থেকে ঠনঠনিয়া কালীবাড়ি পর্যন্ত ইতিমধ্যে কিন্তু কিছুটা জল জমেছে। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ দক্ষিণ কলকাতারও বেশ কিছু জায়গাতে জল মগ্ন হওয়ার খবর আসছে। কিন্তু ইতিমধ্যে কলকাতা পুরসভা সূত্রে যেটা খবর, যে কিছু জায়গাতে তারা ম্যানহোলের ঢাকনা যেমন খুলে দিয়েছেন, কিছু জায়গাতে গাড়ি ব্যবহার করা হচ্ছে এই জল নিষ্কাশনের ক্ষেত্রে। এবং এই যে পরিস্থিতি তা যদি সন্ধ্যা পর্যন্ত চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু জলমগ্ন পরিস্থিতি আরো বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাড়তে পারে মানুষের দুর্ভোগও। তাই ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা সমন্বয় রেখেই আপাতত কাজ চালাচ্ছেন শহর জুড়ে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।